আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে রয়েছে আমি সাদাত হাবিব সেতু। দর্শক, এখন রয়েছে দেশের রেমিটেন্স ও বিদেশি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগ বিশ্লেষক আবু সাইদ রিয়াজ। আমরা একুশে বিজনেসের এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি দীর্ঘদিন কি বলবো আমি দেশ বিদেশ ঘুরেছেন, কাজ করেছেন, শিখেছেন, বোঝার চেষ্টা করেছেন বিনিয়োগের অবস্থা কি, যতটুকু আপনার ক্যারিয়ার। একদম শুরুতে যখন আমরা কথা বলি তখন এই মুহূর্তে দেশের অর্থনীতি যদি আপনি বলেন তাহলে সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে রেমিটেন্স। এই রেমিটেন্স প্রভাব আমরা পাচ্ছি, কিন্তু আবার মধ্যপ্রাচ্য সংকটের কারণে, যেহেতু আমাদের অনেক প্রবাসী মধ্যপ্রাচ্য ভিত্তিক, আমরা এক ধরনের শঙ্কায়ও রয়েছি। আমরা আসলে কতটুকু শঙ্কিত হওয়া উচিত বলে আপনি মনে করেন, বা পরিস্থিতি আমরা যেভাবে অ্যাসেস করতেছি বা ভয় পাচ্ছি আসলে কি তেমন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য একুশে টেলিভিশনে। আর দূর দূরান্ত থেকে আমার প্রবাসী ভাইয়েরা যাদের ত্যাগ তিতিক্ষা, যারা অনেক পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের প্রতি কৃতজ্ঞ, যেহেতু আমি বর্তমানে বাংলাদেশে আছি। অ্যাকচুয়ালি আপনার যেটা সত্য কথা, আপনার আমাদের দেশের জিডিপির বড় অবদান, আমাদের দেশের যে আপনার ইকোনমিক যাই কিছু বলেন, মানে একটা দেশের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রেমিটেন্স। সরি। আর এই রেমিটেন্সের আপনার মেইন কারিগর হচ্ছে আপনার আমাদের দেশের, একটা দেশের যে আর্থিক উন্নয়ন, সেটার জন্য সম্পূর্ণ আপনার ধন্যবাদ পাওয়া দরকার রেমিটেন্স যোদ্ধারা। যদিও নামের পরে, রেমিটেন্সের পরে যদিও যোদ্ধা বলে, অ্যাকচুয়ালি অতটুকু সম্মান আমাদেরকে দেশের মানুষ দিচ্ছে না। তো যাদের দেওয়ার কথা, আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা যারা আপনার সরকারি আমলা বলি আমরা, যারা উপরস্থ লেভেলে আছেন, ওনারা যদি একটু আন্তরিক হন, আমাদের দেশে রেমিটেন্স অনেক আসবে। আর আমাদের দেশের ভাইয়েরা, আমরা যারা বাইরে থাকি, আপনার দেশে কিন্তু কেউ যতটা না ভালো করছি, বিদেশে যাওয়ার পরে আমরা অনেক ভালো করেছি। প্রত্যেকের জায়গা থেকে ভালো না করলে তো দেশে এত টাকা আসতো না। আপনি দেখেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি, জার্মান, ফ্রান্স, পর্তুগালে আপনি দেখেন প্রত্যেকের অবস্থান থেকে অত্যন্ত ভালো করছে এবং নিজে খেয়ে না খেয়ে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। তো দেশে যখন রেমিটেন্স পাঠায়, এটার যদি প্রপার গভর্নমেন্ট যদি ইউটিলাইজ করতো, তাহলে দেশটা অনেক ডেভেলপমেন্ট হতো। এখনও অনেক সুযোগ আছে আমাদের। সরকার যদি আমাদের প্রবাসী ভাইদেরকে একটু হেল্প করে, হেল্প কিন্তু টাকা দিয়ে চায় না। যেমন আমাদের নানা সমস্যা আছে বাইরে। আপনার যেমন ইটালিতে 3 লক্ষ 3.5 লক্ষ বাংলাদেশি আছে, অস্ট্রিয়াতে বেশ কিছু, জার্মানিতে, তারপর মিডল ইস্টে, প্রত্যেক দেশেই তো আছে। তো আমার দৃষ্টিতে, আমাদের প্রবাসী ভাইদের দৃষ্টিতে, যে প্রতি 40-50 হাজার প্রবাসী ভাই যেখানে আছে না কেন, ওইখানে যদি একটা কনসুলেট অফিস করে, অথবা একটা এমবাসি, তো প্রত্যেক দেশে একটারই নিয়ম, একটা থাকলো এমবাসি, পাশাপাশি যদি কিছু আপনার এজেন্সির মতো করে দেয়, অথবা আপনার যদি কনসুলেট অফিস করে, এতে আমাদের সেবা পেতে সুবিধা হয়। আর সেবা পেতে সুবিধা হলে আমাদের মন মানসিকতা ভালো থাকে। বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টসের জন্য আমাদের অনেক ডকুমেন্টস দরকার হয়। আপনার সার্টিফিকেট দরকার হয়, ম্যারেজ সার্টিফিকেট দরকার হয়, বার্থ সার্টিফিকেট দরকার হয়, আপনার ডেথ সার্টিফিকেট দরকার হয়। আমরা এইসব সার্টিফিকেটের জন্য অনেক কষ্ট করতে হয়, কারণ এগুলো বরাবরই শহরে হওয়াতে আমাদের অনেক কষ্ট করতে হয়। তা আমি আশা করি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে যদি আমাদের আমলা বা আমাদের প্রবাসী যারা দায়িত্বশীল আছেন, ওনারা যদি হৃদয়বান হন, আমাদের জন্য যদি একটু আপনার কি বলে, এই জিনিসগুলো যদি একটু সমাধান করে, আমরা তো আর কিছু চাই না। সামান্যই তো আমাদের চাওয়া পাওয়া। আমি আপনার সব কথাই, কিন্তু আমি মনে করি বাংলাদেশের গত 8 মাসে যখন রপ্তানি, এই মাসটা একটু ভালো গেছে, এর আগ পর্যন্ত টানা 8 মাস রপ্তানি পতন হয়েছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আসলে প্রবাসী যারা যোদ্ধা রয়েছেন তাদেরকে সম্মান জানান, ভালোবাসা জানান। আমি একটু ডিফার করলাম আপনার কথার সাথেই। এবার একটু পরের প্রশ্নে যেতে চাই। আপনি ইউরোপে যেহেতু ছিলেন, আমাদের এক ধরনের স্টিগমা আছে, মানে আমরা মনে করি যে ইউরোপে যাইতে মনে হয় খুব কঠিন, খুব কষ্ট। এই জন্য মধ্যপ্রাচ্যের দিকেই সবার এক ধরনের যাওয়া, কিন্তু ওইখানে আসলে আয়ের সুযোগ কম, আবার যুদ্ধ পরিস্থিতিও হচ্ছে।
ইউরোপে যদি আমরা একটু মানে প্রবাসী পাঠাতে চাই বা আর একটু গ্রোথ করতে চাই, সেখানে আমাদের আসলে কি করণীয় আছে? মানে স্কিল বলেন বা ভাষা বলেন, যেভাবেই বলেন, ওইখানে আসলে সরকারের করণীয় কি, যেটাতে আমরা ইউরোপে গেলে তো আমরা একটু হাই স্কেলে এই আমাদের শ্রমিক পাঠাতে পারি বা বিনিয়োগকারীও পাঠাতে পারি আমরা ক্ষেত্র বিশেষে? ধন্যবাদ। দেখেন, আমাদের অপরচুনিটি অনেক অপরচুনিটি আমাদের। প্রতিটা কনস্টিটিউশন, প্রত্যেকটা সংসদীয় আসনে কিন্তু আমাদের সরকারের অনেকগুলো প্রাইমারি স্কুল আছে। তো ইউরোপে যাওয়াটা ভেরি ইজি। তবে আমি বলার আগে বলবো যে আমাদের কোনো ভাই যেন ইলিগেল পথে কখনো না যায়, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনারা দেখেন, যদি কেউ কিছু মনের মধ্যে ঢুকায় যে আমি ইটালি যাব, যে কোনো ভাই দেশে থাকা অবস্থায় যদি মনের মধ্যে গেঁথে নেয় যে আমি ইটালি যাব অথবা অস্ট্রিয়া যাব অথবা জার্মান যাব, হাওবার উনি যেখানেই যাক না কেন, উনি যদি মনের মধ্যে গেঁথে নেয় একটা দেশের কথা, উনি 6 মাস আপনার ওই দেশের যদি ভাষা শিখে, উনি ওই দেশে যাওয়ার পরে যেইটা উনি 10 বছর লাগবে করতে, সেটা উনি উইদিন 1 ইয়ারে আয়ত্ত করতে পারবে। কারণ আমি যখন যে কোনো জায়গায় যাই, ওই দেশের ভাষা শিখলে কাজ পেতে, ব্যবসা করতে, কথাবার্তা বলতে, কথা আদান প্রদান করতে সহজ হয়। এতে করে আমার ভাবনা, আমি কি বলতে চাই, কি করতে চাই বুঝাতে পারবো। ধরেন অস্ট্রিয়ার কথাই ধরেন, বা ইটালি বা জার্মানের। আমি যদি আপনার ইউরোপে যেতে চাই, সো আপনার এখন আপনার এআইয়ের যুগ। আপনার মানুষ চেষ্টা করলে ঘরে বসেই কিন্তু আপনার ইউটিউব থেকে সার্চ দিয়ে আপনার ভাষা শিখতে পারে, একদম আক্ষরিক জ্ঞানগুলো। আমি বলবো না যে ভাষার জন্য পিএইচডি করতে হবে। যে কোনো ভাই আপনার ঘরে বসে আপনার যেই কাজ উনি করতে চায়। আর বর্তমানে ইউরোপে আপনার কনস্ট্রাকশন সেক্টরের অনেক ডিমান্ড। আপনার প্লাম্বিং মিস্ত্রি বলেন, টাইলস ফিনিশিং, ফলস ওয়াল, ইলেকট্রিশিয়ান, পর্যাপ্ত চাহিদা। আমি দেশে আসার আগে আমি গিয়েছিলাম কসোভোতে, মাসেদোনিয়াতে ব্যবসায়িক কাজে। তো আপনার বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে, ওদের হাহাকার চলতেছে, ওয়ার্কার নেই। সো আমাদের যেহেতু আমাদের হিউম্যান রিসোর্স অনেক, পৃথিবীতে প্রত্যেক দেশেই 2টা খনি থাকে, আমাদের একটা বেশি আছে। আমরা খুব সৌভাগ্যবান আমাদের দেশ। সেটা হচ্ছে আমাদের জনগণ অনেক শক্তিশালী এবং অনেক ব্রিলিয়ান্ট। প্রত্যেকটা মানুষই আমি মনে করি স্বক্ষেত্রে সবাই অনেক কর্মদক্ষ হতে পারে। সো আপনার ঘরে বসে কিন্তু আমরা আপনার ইউটিউব দেখে ভাষা শিখতে পারি। পাশাপাশি আমাদের প্রত্যেকটা সংসদীয় আসনে কিন্তু সরকার চাইলে আপনার এখানে আপনার আলাদাভাবে আপনার বিল্ডিং করতে হবে না। জাস্ট এখন আইটির যুগ, এআইয়ের যুগ। আপনার সেন্ট্রাল থেকে একটা জায়গা থেকে 300টা আসনে 300টা ক্লাস নিতে পারে আপনার। কারণ শুধু ভাষা শিক্ষার জন্য এক এক জায়গায় এক এক রকম করে ভাষা শিক্ষা শেখার। আপনার একটা মানুষ যদি 5টা দেশের ভাষা চলার জন্য শিখে, ওই লোক ইউরোপের যেখানে যাক ভালো করতে পারবে। আপনার এতে নিঃসন্দেহে ভাষা শিখা এবং আপনার যেই কাজ করতে চায় মনের মধ্যে গেঁথে নেয়, ওই কাজ যদি দেশে যদি আপনার করতে পারে, আপনার নিঃসন্দেহে যেই কাজটা যেইভাবে উনি যদি যেই কাজটা নিজের সাকসেসের জন্য যেটা লাগবে 10 বছর, সেটা উনি এটাকে রিডিউস করে অনেক কম সময়ে আনতে পারবে। আপনি একটা বিষয় সামনে এনেছেন একদম শুরুতে, মানে এই দ্বিতীয় প্রশ্নের শুরুতে, যে কোনোভাবে জানি কোনো ভাই ইলিগাল ভাবে না যান। আমি এই বিষয়টা আরেকটু সামনে আনতে চাই, কারণ গেম ভিসাটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছে। আমাদের দেশের ইমেজের জন্য ইউরোপে খুব বাজে একটা ইমেজ তৈরি করছে, যে বাঙালিরা প্রথমে মধ্যপ্রাচ্যে যায়, তারপরে এভাবে করে জীবনের ঝুঁকি নিয়ে আসে, এবং এটা এক ধরনের বাজে ব্র্যান্ডিং। আপনি একটু দর্শকদেরকে ধরিয়ে দিবেন, বা যারাই দেখছেন আমাদেরকে ধরিয়ে দিবেন, আদৌ কি গেম ভিসা নিয়ে যদি কেউ পৌঁছাতেও পারে, সে কি কোনোদিন লিগাল হতে পারে? মানে সেটা কি সম্ভব হয়? মানে এত জীবনের ঝুঁকি নিয়ে যে যারা যান, তাদেরকে আসলেই কোনো সুযোগ থাকে সেখানে নাগরিকত্ব পাওয়ার বা স্বাভাবিকভাবে কাজ করবার? ধন্যবাদ, মূল্যবান একটা প্রশ্ন করেছেন আপনি। এটা মানুষের জীবন নিয়ে খেলা করা। আমি আমার এই প্রোগ্রাম যারাই দেখবে, আমি বিনীতভাবে করজোড়ে অনুরোধ করব যেন জীবনের ঝুঁকি নিয়ে কেউ না যায়। কারণ আমি বিভিন্ন সময়ে ইউটিউবে বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি অতীতেও, যে আমাদের ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ যাচ্ছে। এখন আপনার একটু আগে বলেছি, আপনার এখন হচ্ছে এআইয়ের যুগ, ডিজিটাল যুগ। আপনার যে কোনো কেউ চাইলেই ঘরে বসেই আপনার তথ্য ভান্ডার সব হাতের মুঠোই, সব খোলা। প্রত্যেকটা ফোনের মধ্যেই সার্চ দিলেই আপনার সব কিছু পেয়ে যাচ্ছে। আপনার একটা ভাই যদি আপনার যাই কিছু করতে চায়, উনি অনলাইনে সার্চ দিয়ে সব কিছুই, প্রত্যেকটা জিনিস হাতের মধ্যে আনতে পারে, নিজে অ্যাপ্লাই করতে পারে। আমাদের দেশের, আমি বলবো না যে ঢাকা শহরে প্রত্যেকটা এজেন্সি খারাপ, বাট
আপনার অনেক এখনও ঢাকা শহরে বেশ কিছু ভালো এজেন্সি আছে যারা নাকি স্টুডেন্ট কনসালটেন্সি দেয়, উনাদের সাথে যোগাযোগ করে বিদেশ যাওয়ার জন্য কাজ করতে পারে। আপনার পড়ালেখা করতে চাইলে এই মুহূর্তে আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপনার স্কলারশিপ দিচ্ছে পড়ালেখার জন্য। আপনার মাস্টার ডিগ্রি বলেন, পিএইচডি বলেন, প্রত্যেকটা জায়গাতে ইটালিতে অনেক আপনার স্কলারশিপ দিচ্ছে। তো আমি বরাবরই বলবো কোনো ভাই যেন কখনো ইলিগেল পথে পা না বাড়ায়, এটাতে অনেক ঝুঁকি আছে। আর ইলিগেলভাবে বিদেশি গেলে আপনার কাজের সমস্যা, ডকুমেন্টস পেতে সমস্যা, প্রত্যেকটা জায়গাতেই সমস্যা। লিগেলভাবে গেলে যতটা না সুবিধা, ইলিগেলভাবে গেলে তার 10 ভাগের 1 ভাগও পায় না। সো এই ক্ষেত্রে আমি বরাবরই বলবো, আর এখন অনেক অপরচুনিটি, পর্যাপ্ত লোক নিচ্ছে বাইরে লিগেলভাবে। সো আমি কেন ইলিগেলভাবে পা বাড়াবো, যেখানে লিগেলভাবে যাওয়ার অপরচুনিটি বাংলাদেশ থেকে বরাবরই আছে। আর ইউরোপের প্রত্যেকটা দেশ আমাদের এখন আপনার দুটো জায়গায়, আমাদের একটাতে সুনাম, একটাতে বদনাম। সুনাম হচ্ছে যে আমরা যেই জায়গায় যাচ্ছি পুরো ওয়ার্ল্ডে আমরা খুব সুনাম করছি। বদনাম হচ্ছে যে আমাদের ভাইয়েরা প্রচুর ইলিগেল পথে পা দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরেকটু কথা বলবো, বাজেট নিয়েও কথা বলতে চাই। দেশে বিনিয়োগ করা নিয়ে এক ধরনের দুশ্চিন্তা রয়েছে, তবে তার আগে সময় হলো একটা বিরতি নেবার। ফিরবো একটু পরেই, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে রয়েছে আমি সাদাত হাবিব সেতু। দর্শক, বিরতির আগে রেমিটেন্স ও বিদেশি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগ বিশ্লেষক আবু সাইদ রিয়াজের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকালচার গ্রুপ। আলোচনায় ফিরছি। এবার একটু কঠিন বিষয় যেতে চাই, ছোট ছোট করে জানতে চাই। আমাদের কাছে প্রায়ই অভিযোগ আসে যে প্রবাসীরা আমাদেরকে ফোন করেও জানান হোয়াটসঅ্যাপে বিভিন্ন দেশ থেকে যে তার বিনিয়োগ তিনি হয়তোবা করেছেন, পাশের বাসার কেউ হয়তোবা, এরকম ব্যক্তিগত পর্যায়ে যেমন থাকে, আবার বড় বিনিয়োগ করেছেন মুনাফার আশায় কিন্তু লস করেছেন, প্রতারিত হয়েছেন, কারো অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়ার এরকম অভিযোগ আসে। এই বিষয়গুলো নিয়ে বলেন, এটা তো খুবই কষ্টের বিষয়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার যারা বাইরে থাকে, অবভিয়াসলি আপনার দেশে বাবা মা থাকে, বউ থাকে, সন্তান থাকে, ভাই থাকে, সবসময় আবেগে আপ্লুত থাকে। তো যা ইনকাম করে তার অল্প অংশ নিজের জন্য রাখে, বাকিটা সম্পূর্ণ টাকাটা রেখে, তাও খুব কষ্ট করে নিজে চলে, আপনার বাকিটা দেশে পাঠায়। তো দেশে পাঠানোর পরে আমাদের কেউ যদি ইনভেস্ট করতে যায়, আপনি দেখেন আমাদের আমলাতান্ত্রিক জটিলতা আছে, আমাদের ওয়ান স্টপ সার্ভিস কথা বলা আছে, তাও হচ্ছে না। আপনার কোনো প্রবাসী যদি কোনো তথ্য জানতে চায়, তো দেখা গেল যে একদিনের কাজ সেটা 10 দিন লেগে যায়। সো এইটাতে প্রবাসী ভাইরা ইন্ডাস্ট্রি করতে চায় না। দ্বিতীয়ত হচ্ছে যে সবাই চায় যে একখণ্ড জায়গা কিনতে, একটা অ্যাপার্টমেন্ট কিনতে, অংশীদারিত্ব চায়, একটা মালিকানা চায়, রাইট, যে জীবনের শেষ মুহূর্তে যেন নিজের মাতৃভূমিতে গিয়ে মরতে পারি বা ভালো কিছু একটা চাই। তো সবাই তো আপনার দেখেন ভৌতিকভাবে টাকা অ্যাকাউন্ট থেকে উঠানো হয়। যেই ভদ্রলোক টাকা পাঠিয়েছে, উনার ওয়াইফ, ছেলে মেয়ে জন্য একটা পার্ট খরচের জন্য পাঠায়, কিছু অংশ নিজে সেভ করে। দুর্ভাগ্যক্রমে অনেক প্রবাসী ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে সচিব মহোদয় ছিল, অর্থ উপদেষ্টা। সো আমি ওনাকে বলেছিলাম, যেহেতু ব্যাংকিং সেক্টরের সমস্যা আপনার অর্থ মন্ত্রণালয় দেখবে, অর্থ সচিব দেখবে, সো উনাদের কাছ থেকে ততটুকু হেল্প পাইনি। উনারা হয়তো বলে, কিন্তু বলার পরে অনেকে ফোনও ধরেন না, ফলো আপ করে না। এটা দুর্ভাগ্য হলেও সত্য যে উনারা যখন আপনার বিভিন্ন ট্রেনিংয়ে যায় দেশের বাইরে, তখন বিভিন্ন সময়ে বিভিন্ন দেশি ভাইদের সাথে পরিচয় হয়, কথাবার্তা হয়, তখন ওনারা যতটা না দ্রুত একটা ভিজিটিং কার্ড দেয়, কিন্তু দেশে আসার পরে খুব কমই আছে যে কি জন্য ফোন করেছে একটু রেসপন্স করি। দুর্ভাগ্য, কোনো ভাই 90%, আমি বলবো না সবাই, 90% আপনার ফোন রিসিভ করা প্রয়োজন মনে করেন না।
জি এটা আমরা দুর্ভাগ্য। একটু আমি খুবই হতাশার ব্যাপার, নিশ্চয়ই যারা দেখছেন, যারা দায়িত্বশীল, তারা এটার একটা ব্যবস্থা করবেন। আমরা সার্বিকভাবে কোনোভাবেই তো অস্বীকার করা যায় না, এই মাসেও এখন পর্যন্ত 17 দিনেই প্রায় $2 বিলিয়ন বেশি প্রবাসীরা পাঠিয়েছেন, এবং সেটা দেশে যারা কোরবানি উৎসব করেন তাদের জন্য, বেসিক্যালি তারা তো দূরেই থাকেন। একটু জানতে চাই যে আমরা এক ধরনের বিনিয়োগ খরার মধ্যে রয়েছি। দেশে এক বিনিয়োগ, সেটা অভ্যন্তরীণ বলেন আর বাইরের বিনিয়োগ বলেন, পুরো দেশে, পুরো দুনিয়ার অবস্থাই খুব অস্থির। এমন সময় আসলে এমন কোনো ফান্ড গঠন করা যেত কিনা, যে মালিকানার কথা আপনি বলছেন, সেই মালিকানাটার কোনো প্রস্তাব আপনারা দিয়েছেন কিনা প্রবাসীর পক্ষ থেকে, যে আপনারা একটা মালিকানা নিলেন সরকারের কোনো একটা প্রকল্পের বা কোনো একটা ব্যবসায়ী প্রকল্পের, সেইগুলা কি আপনি বলছিলেন আপনার অর্থ মন্ত্রণালয়ের কথা বলেছেন, কিন্তু আপনারা কি কখনো লিপিবদ্ধভাবে একটা, যেমন সামনে বাজেট হচ্ছে, সবাই সব পক্ষ বলতেছে, আপনারা কি এরকম দাঁড়াবেন কিনা একসাথে, বা দাঁড়িয়েছেন কিনা? ধন্যবাদ। দেখেন, আপনি বলেছেন যে খরার কথা, আপনার আমাদের বাংলাদেশের বাইরে যেসব অ্যাম্বাসেডর আছেন, আমাদের অফিস আছে, আমাদের অ্যাম্বাসি আছে, আপনি যখন বাসায় থাকেন, আপনি ক্ষুধার্ত, ঘরের ফ্রিজের মধ্যে কিছুই নেই, আপনি কি করবেন? বাইরে যাবো, বের হয়ে খাওয়া আনবেন। আমি মনে করি আমাদের প্রত্যেকটা অ্যাম্বাসেডর যারা আছেন, ওনারা এইসব প্রোগ্রাম দেখে কিনা, যাই হোক, দুর্ভাগ্য ওনারা এই মুহূর্তে দেশের, আপনি বলেছেন ইকোনমিক খরা, এই খরাকে কাটানোর জন্য প্রত্যেক অ্যাম্বাসেডর যদি সকালবেলা 8টার সময় বের হয়, যেখানে আমাদের শ্রমিক ভাইয়েরা আছেন, আমরা আছি, আপনার সমস্যার কথা জানবে, কিভাবে রেমিটেন্স আনা যায়, ওনারা ডিসকাস করবে, রেমিটেন্স আসতে বাধ্য। কারণ সুন্দর কথা বললে, অ্যাটলিস্ট কথা তো বলা যায়, আপনার কথা দিয়ে অনেক কিছু জয় করা যায়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের অ্যাম্বাসেডররা কি করছেন ওনারাই জানে। আপনি দেখেন, আমাদের দেশে আমেরিকান অ্যাম্বাসেডর আছে, নতুন সরকার আসার পরে বাংলাদেশে এমন কোনো মিনিস্ট্রি নাই তাদের যে উনি যায়নি। আপনার টিকা বিক্রি, উনি আমেরিকান অ্যাম্বাসেডর তো একটা দেশের, পুরো আমেরিকা হচ্ছে যে পুরো পৃথিবীর কিং। সো আপনার আমেরিকান অ্যাম্বাসেডর আমাদের দেশে, আপনি দেখেন কোথায় উনি না গিয়েছে। আপনার গত 3 মাসের মধ্যে আমার মনে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে ওনার পদচারণা হয়েছে। সুতরাং এই খরা কাটানোর জন্য, ইকোনমিক যে খরা আছে, আমাদের দেশের অ্যাম্বাসেডররা অনেক ভূমিকা রাখতে পারে। প্রবাসীদেরকে হেল্প করলে প্রবাসী ভাইরা খুশি হবে, প্রবাসী ভাইদের সমস্যাগুলো সমাধান করলে দেশে রেমিটেন্স আসবে নিঃসন্দেহে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, কষ্ট করে আসার জন্য, এবং আপনাদের কারণেই দেশের অর্থনীতির একটা বড় চালকা শক্তি আপনারা রয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এতক্ষণ দেশের রেমিটেন্স ও বিদেশি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে, নানা দিক নিয়ে, করণীয় নিয়ে আমরা কথা বলছিলাম প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগ বিশ্লেষক আবু সাইদ রিয়াজের সঙ্গে। এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, আবারও ফিরবো দুপুর 2:30 মিনিটে 21 বিজনেসের সব আয়োজনে। নিশ্চয়ই সঙ্গে থাকবেন।